গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আলী ইমামের লেখা অপারেশন কাঁকনপুর, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। পিকুর আব্বা অফিস থেকে ফিরেই পিকুকে দেখতে না পেয়ে ছটফট করছিলেন। কাউকে না বলে কয়ে গেল কোথায় ছেলেটা? দারোয়ান বলেছে মংলি সাথে ছিল। টেবিলে খাবার সাজিয়ে রেখেছে বাবুর্চি, বন মুরগির ঝোল রেঁধেছে। পিকুটা কোথায়? কাঠের ফটকটা ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। এক হাঁটু ধুলো নিয়ে পিকু ঢুকেছে। পেছনে মংলি, মংলির হাতে কয়েকটা হলুদ নোফল। জলদি করে গোসল সেরে খেতে এসো, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। পিকু এক দৌড়ে কল ঘরে চলে গেল। ইস, সারা গায়ে কি ধুলোবালি না জমেছে। চন্দন সাবান মেখে অনেকক্ষণ শরীর রোগড়ে গোসল করল পিকু। শরীরটা কেমন ফুরফুরে হয়ে এলো। খাবার টেবিলে গিয়ে দেখে ওর আব্বা বাবুর্চিকে জিজ্ঞেস করছে মাছ কেমন পাওয়া যায়। শিগগিরই তোমাকে মিশন স্কুলে ভর্তি করে দেব, আমাকে না বলে এদিক সেদিক হুট করে চলে যাবে না। তোমার তো আবার নানা রকমের খেয়াল চেপে বসে। নতুন বইয়ের প্যাকেট নিয়ে এসো, মন ঢেলে বই পড়বে। আর আমার দূরবীনটা নিয়ে নিও, তোমার তো আবার পাখি দেখার বাতিক আছে। যখনই নতুন কোনো পাখি দেখবে তার বর্ণনা নোট বইতে যত্ন করে লিখে রাখবে। পাখিরা কেমন করে বাসা বানায়, কেমন করে বাচ্চাদের খাইয়ে খাইয়ে বড় করে, সবই তুমি দূরবীন দিয়ে দেখতে পাবে। খেতে খেতে পিকুর মনটা বেজায় খুশিতে ভরে গেল। আব্বার দূরবীনটা পাচ্ছে সে। দূরবীনটার প্রতি এতদিন তার খুব লোভ ছিল। বাবুর্চিটা কি ভালোই রান্না করে, এখানকার ভাতগুলো কি মিষ্টি আর জুঁই ফুলের মতো। ভাত খাবার পর এক গ্লাস দুধ এনে দিল, বটের আঠার মতো দুধ। খাবার পর নিজের বিছানায় ঝাঁপিয়ে পড়ল পিকু। মংলি সারাটা ঘর সাজিয়ে গুছিয়ে তক্তক করে রেখেছে। সুটকেস থেকে একটা সায়েন্স ফিকশন বের করে তার মাঝে ডুবে গেল পিকু। অন্য গ্রহের অধিবাসীরা কেমন করে পৃথিবী আক্রমণ করতে ছুটে আসছে তারই ভয়ানক বর্ণনা। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল। সন্ধেবেলায় সেই বিদঘুটে শব্দের গাড়িটা নিয়ে ক্যানারি সাহেব এসে হাজির। কালো কফির একটা লম্বা টিন সাথে করে নিয়ে এসেছেন। বাগানে বেতের চেয়ারে বসে পিকুর আব্বার সঙ্গে চমৎকার গল্প জুড়ে দিলেন ক্যানারি সাহেব। কাঁকনপুরে কোনো ভদ্রলোক টিকতে পারে না, এখানে একটাও ভালো ক্লাব নেই, এইসব নানান টুকরো কথাবার্তা। জাহাজে করে কত দ্বীপ ঘুরেছেন সেই সব গল্প, সবুজ পলিনেশীয় দ্বীপসমূহের গল্প, হাইতি, তাহিতি, পাগো পাগো। ক্যানারি সাহেব প্রথম আলাপেই তার জীবনের রকমারি তথ্য পিকু আর তার আব্বাকে জানিয়ে দিলেন। একসময় তো পিকুর এমন মনে হল ক্যানারি সাহেবের জীবনে বোধ করি আর কোনো নতুন তথ্য নেই। কিন্তু অনেক জাদুকর যেমন রঙিন কাগজের টুকরো চিবিয়ে মুখের ভেতর থেকে কি এক আশ্চর্য কৌশলে লাল নীল কাগজের শেকলের মালা টেনে বের করতেই থাকে, যেন আর শেষ হয় না, তেমনি ধরনের ক্যানারি সাহেবের এই গল্পগুলো। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে যাচ্ছেন। কিছু কিছু লোক আছে, তারা যখন বলে মনে হয় যেন কথার তুলি দিয়ে ছবি আঁকছে। মিস্টার ক্যানারি হচ্ছেন সেই ধরনের লোক, যারা চোখের সামনে ছবির পর ছবি ফুটিয়ে তুলতে পারেন। পিকু যেন তাহিতি দ্বীপটাকে কাঁকনপুরে তাদের বাংলো বাড়ির বাগানে বসে স্পষ্ট দেখতে পাচ্ছিল। তাহিতির নারকেল বনের চিরল পাতা সমুদ্রের বাতাসে কাঁপছে, মাছ ধরে ডিঙি নৌকারা সারি বেঁধে ফিরছে, নৌকা ভর্তি সবুজ ডাব। কফির পেয়ালায় চুমুক দিতে দিতে এইসব গল্প বলছিলেন মিস্টার ক্যানারি। পলিনেশীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকসঙ্গীতের ক্যাসেট নিয়ে এসেছিলেন, সেগুলো বাজিয়ে শোনালেন। নিগ্রো মাঝিদের গান, কলার কাঁদি নিয়ে নৌকো চলেছে, নিগ্রো মাঝিদের নিজ নিজ দেশের কথা মনে পড়ছে, সেই পাতার ঝুপড়ি, সেই ফেলে আসা দেশ। নিগ্রো মাঝিদের গানগুলো এমন যেন বুকের সবটুকু দরদ ঢেলে ওরা গায়, গানে যেন কান্না মিশে থাকে।
একটা গানের কথাগুলো অনেকটা এই রকম। আমার ফেলে আসা গ্রাম, সবুজ কলার গাছ, আমার ছোট্ট খামার বাড়ি, ফসল পেকে মৌ মৌ গন্ধ ছড়ায়, শুধু আমিই যেতে পারি না। আমার খামার বাড়ির আশেপাশে হয়তো অনেক বুনো ঘাস জমেছে, আগাছা বেড়েছে লক লক করে। আহা, আমি যদি সেই ফেলে আসা গ্রামের বাড়িটিতে যেতে পারতাম। কলা ঝোপে বাতাস যেখানে থমকে থাকে। চাঁদের আলোতে বাগানটা কি অপরূপ হয়ে আছে। হাসনুহেনার তীব্র গন্ধ ভেসে আসছে বাতাসে। হাসনুহেনার গন্ধে নাকি সাপ আসে। ক্যানারি সাহেব অনেক গল্প করে পরে উঠলেন। আমি মাঝে মাঝে আসব, বুঝলেন কি না? এই কাকনপুরে গল্প করার মানুষ খুব কম। আমার কাছে দেশ বিদেশের মেলা রেকর্ড রয়েছে। যখনই শুনতে ইচ্ছে হবে আমাকে বলবেন। একদিন মেক্সিকোর পাহাড়ি এলাকার গান শোনাব, অপূর্ব। আবার সেই গাড়ির বিকট শব্দ। পিকুরাবা বললেন, মজার মানুষ। বাবুর্চি এসে জানালো খাবার তৈরি। দূরে একটা ট্রেন চলে যাওয়ার ঝকর ঝকর শব্দ শোনা গেল। ট্রেনের শব্দটা মিলিয়ে যেতেই হায়নার চিৎকার শুনতে পেল পিকু। হঠাৎ সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল। বুড়ো দারোয়ান বলল, হায়নারা হাসছে। বাঘ নামলে হায়নারা ডাকে অমনি করে। মালিক কাঠের ফটকটা বন্ধ করে দিয়েছে। রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে গেল। পিকু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে বসল। টেবিলের উপর বইগুলো এলোমেলো হয়ে আছে। সবার উপরেই সেই বইটা, পিকু যেটা মনে মনে খুঁজছিল। এক বাতি ঘরে রহস্যময় সামুদ্রিক জন্তুর আক্রমণ নিয়ে লেখা। গা ছমছম করা এই বইটা। কভারে সেই প্রাণীটার বিকট ছবি। কাঁচের সারশিতে বারান্দায় ঝোলানো অর্কিডের লতাপাতার ছায়া। পাহাড় এখন দেখা যাচ্ছে না, অন্ধকারে ডুবে আছে। খুটখুট করে কিরকম একটা শব্দ হচ্ছে। পিকুর মনে হলো তাদের কাঠের ফটকটা কেউ খোলার চেষ্টা করছে। বইটা বন্ধ করে জানলার কাছে গেল পিকু। তাই তো, একটা লোক ফটক খুলে ঢুকছে। এত রাতে কে ওই লোকটা? এদিক সেদিক তাকিয়ে বারান্দায় উঠে এলো সে। পিকু চট করে পর্দার পাশে সরে গেল। লোকটা জানলার কাছে এসে দাঁড়িয়েছে। টেবিল ল্যাম্পের আলোতে দেখল পিকু। ট্রেনের সেই লোকটা, কাকনপুরের বুনো ঝোপে যাকে আজ দেখেছে। সেই অদ্ভুত ঠান্ডা চাউনি। পিকু চিৎকার করে উঠল। লোকটা পাঁচিল টপকে পালাচ্ছে। আব্বা শিকদার সাহেব ছুটে এলেন। দারোয়ান বাতি হাতে বেরিয়ে এলো। পিকু বলল, চোর এসেছিল। সবাই দেখল কাঠের বারান্দায় পায়ের ছাপ, ফটক খোলা। তুমি আমার সাথে শোবে, এসো পিকু। না আব্বা, আমার কিছু হবে না, আমি একলা থাকতে পারবো। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল পিকু, কে এই রহস্যময় লোক। ভোর থাকতেই মংলি এসে হাজির। কানে সে হলুদ পাখির পালক গুঁজেছে। ছোট সাহেব, আজ তোকে আমাদের গাঁয়ে নিয়ে যাব, ওই পাহাড়ের কাছে, বাঘমুন্ডি গাঁও। পিকু রাজি। মংলি খুব খুশি। কাকনপুরে সাঁওতালদের একটা বস্তি আছে, সেখানেই থাকে মংলিরা। সারাদিন ফুট ফরমাস কেটে সন্ধ্যাবেলায় চলে যায়। আজ তাদের গ্রামে উৎসব আছে। সাহেবের কাছে তাই ছুটি চাইতে এসেছে। পিকুকেও যেতে দিচ্ছেন ওর আব্বা। শিকদার সাহেব একটু আমতামতা করে বললেন, এর দূর যাবে আপনার ছেলে, পাহাড়ি পথ। যাক না, পাহাড় জঙ্গল একটু ভালো করে চিনতে শিখুক, সাঁওতালদের গ্রামগুলো দেখে আসুক, এতে অনেক অভিজ্ঞতা বাড়ে। পিকু তার ছোট্ট কিট ব্যাগে নানা রকম জিনিস গুছিয়ে নিয়েছে। দূরবীনটাও নিতে ভোলেনি। একটু রোদ উঠতেই পাহাড়ি পথ ধরে রওনা দিল তারা। একটা লাল টালির বাড়ির সামনে দেখল সেই গাড়িটা দাঁড়ানো। ক্যানারি সাহেবের বাড়ি বোধহয় এটা। যা ভেবেছিল তাই। সাহেব একটা কুকুর সঙ্গে নিয়ে বেরোচ্ছেন। কি ব্যাপার, ফরেস্ট অফিসারের ছেলে না তুমি? কোথায় চললে হিচহাইকারদের মতো? বাঘমুন্ডি। বাঘমুন্ডি সেখানে কেন? পিকুর মনে হলো
ক্যানারি সাহেব নামটা শুনে একটু যেন চমকে উঠলেন। মোংলি আমাদের বাংলোতে কাজ করে, ওদের গ্রাম হলো বাঘমুন্ডি। আজ নাকি সেখানে পরব রয়েছে, সেটা দেখতেই যাচ্ছি। কথা নেই বার্তা নেই, তোমার আব্বা তোমাকে হুট করে যেতে দিলেন? আশ্চর্য তো, তুমি তো এখানকার পথঘাট কিছুই চেনো না। মোংলি সাথে রয়েছে যে। কাল রাতে হায়নার ডাক শোনি? পিকুর মনে হল ক্যানারি সাহেব তাকে যেন ভয় দেখাতে চাইছেন, তাকে যেন বাঘমুন্ডিতে যেতে নিষেধ করছেন। ব্যাপারটা মোটেই ভালো লাগলো না পিকুর কাছে। ওর আব্বা ওকে যেতে দিলেন, আর এই ক্যানারি সাহেবটা কিনা। মোংলি বলল, ছোট সাহেব জলদি চলেন। পিকু ক্যানারি সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে চলা শুরু করল। মোংলি ওদের ভাষায় একটা গান ধরেছে। এই পরবে কত আনন্দ হবে, বছরে একবারই হয়। এই পরবেই ওদের গ্রামের সবচাইতে পুরনো গাছের কোটরে রাখা হয় সেই সোনার হাঁসের মূর্তি। তাকে ঘিরেই গোল হয়ে নাচবে ওরা। পিকু সাঁওতালদের অনেক গল্প শুনছে। ওদের কারো কারো মতে রোজ রাতে আকাশে একটা মস্ত হাঁস এসে দুটো ডিম পেড়ে দিয়ে যায়। একটা হলো সোনার ডিম, অপরটা হলো রূপোর ডিম। সোনার ডিম হলো সূর্য, আর রূপোর ডিম হলো চাঁদ। নানা রকম পশু পাখি আর শক্তির পুজো করে সাঁওতালরা। কেউ পাহাড়, কেউ নদীর, কেউ বা আবার গাছ পাথরের। বাঘমুন্ডির সাঁওতালেরা করে সেই বিশাল হাঁসের পূজা। পরবের এই দিনে সোনালি হাঁস জলজল করতে থাকে গাছের কোটরে। মশালের আলোতে নাকি ভারী চমৎকার দেখায়। মোংলি এইসব গল্প শোনাচ্ছিল পথে যেতে যেতে। রাস্তায় আরও কয়েকজন সাঁওতালের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। সবাই চলেছে বাঘমুন্ডির পথে। তারা মোংলির সঙ্গে পিকুকে দেখে একটু যেন অবাকই হয়ে গেল। এ কেরে মোংলি? আমাদের অফিসার বাবুর ছেলে, আমাদের গাঁওতে থাকবে, পরব দেখবে। মাথার উপর ঝকঝকে আকাশ, গাছের শাখায় শাখায় পাখিদের কলকাকলি। চমৎকার লাগছে পিকুর। পথ চলতে ওর খুব ভালো লাগে, অনেক কিছু দেখা যায়। আব্বার সাথে কত জায়গায় ঘুরছে। কাটিহারের লাল মাটির সড়ক, বিন্না ঘাসের বন বাতাসে সরসর করত। একবার একটা কালকেউটে বিন্নার ঝোপ থেকে ছুটে এসে তাকে তাড়া করেছিল। শিউলিডাঙ্গার সেই শিশির ভেজা ঘাসের পথ, শীতের সকালে গাঁদা ফুল তুলতে যাওয়া, সুন্দর বনের সেই জলাভূমি, কাদা খোঁচার সাথে সাথে হোতাল বনের পাশ দিয়ে হেঁটে যাওয়া। একটা ঝর্ণার কাছে সাঁওতালদের দলটা এসে থামল। সবারই বুঝি খিদে পেয়েছে। ঝর্ণার জলে রূপরূপ মাছ তরতরিয়ে চলেছে। মোংলির কাছে একটা মোড়কে কয়েকটা বড়শি ছিল। গোটা কয় বড়শি বের করে মাছ ধরা সুতোয় বাঁধল নিপুণভাবে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বেলে হাঁস চক্কর মারতে মারতে চলে গেল। বড়শি ঝর্ণার বুক থেকে নেমে আসা খাড়িটাতে ফেলতে ঝটপট করে কয়েকটা মাছ ধরে ফেলল। পিকু দেখল অন্য সাঁওতালরাও মোংলির মতোই মাছ পাচ্ছে। মাছগুলোকে ধারালো নুড়ি পাথর দিয়ে চিরে ফেলে ধুয়ে ফেলল। কয়েকজন সাঁওতাল মিলে রাশি রাশি শুকনো পাতা আর ডাল জোগাড় করে ফেলল। আগুন জ্বালিয়ে মাছগুলোকে তার উপর সেঁকা হল। ঝলসানো মাছ সেদ্ধর গন্ধ দারুণ মিষ্টি। খিদেতে পেট একেবারে চনমন করে ওঠে। সবাই মিলে হুটোপুটি করে পোড়া মাছ খেল। পিকুর হঠাৎ মনে হল কাকমারার দলের কথা। ইস, কি করে যে পাতিকাক পুড়িয়ে খায়! এত ভালো ভালো পশু পাখি থাকতে ওদের স্বভাবটাই কেমন বেয়াড়া গোছের। পাহাড়ি রাস্তাটার ওপর দিয়ে একটা সজারু কাটা ঝমঝম করতে করতে ছুটে পালালো। সজারুটাকে দেখেই সাঁওতালদের দলটা সোল্লাসের চিৎকার করে উঠল। সজারুর লাল তেলতেলে মাংস সাঁওতালদের কাছে খুব প্রিয়। সজারু ধরার চমৎকার একটা বুদ্ধি রয়েছে। কলাগাছ কেটে সজারুর উপর তাক করে ফেলতে পারলেই হলো, কাঁটা শুদ্ধ একদম গেঁথে যাবে। তখন সেটাকে আয়েশ করে ধরো, পালিয়ে যাবে কোথায়? পথের পাশেই কয়েকটা কলা গাছ। একটা সাঁওতাল লাফাতে লাফাতে গিয়ে
কলা গাছটাকে মাটি থেকে উপড়ে তুলে নিয়ে এলো। ওই তো সজারুটা, কে যেন চেঁচিয়ে উঠল। কাটা ঝমঝম করতে করতে এক ঝোপ থেকে অন্য ঝোপের দিকে এগিয়ে যাচ্ছিল সজারুটা। তার আগেই কলা গাছটা উড়ে গিয়ে তাকে গেঁথে ফেলল। দারুণ একটা দৃশ্য। সাঁওতালেরা হৈ হৈ করতে করতে সজারুটাকে ধরে ফেলল। আনন্দে ওদের চোখ চকচক করছে। পরবের উৎসবটা জমবে ভালো। বিকেল থাকতেই বাঘমুন্ডিতে পৌঁছে গেল দলটা। কি তকতকে আর ছিমছাম গ্রাম। সাঁওতালরা ভিড় করে দেখতে এলো পিকুকে। মংলির বুড়িমা এক বাটি গরম দুধ এনে দিল। সারা বাঘমুন্ডি গ্রামেই উৎসবের গন্ধ। সোনার হাঁস রয়েছে সর্দারের কাছে লুকোনো। সারা বছর কেউ সেই হাঁসটার কোনো খোঁজ পায় না। সর্দার তাকে কোথায় আগলে রাখে। পরবের এই দিনে গ্রামের সবচাইতে পুরনো গাছের কোটরে রাখা হয় এই হাঁস। বিকেল হতেই মাদল বাজছে, দ্রিম 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 দ্রিম। সমস্ত বাঘমুন্ডির সাঁওতালেরা এসে জড়ো হয়েছে সামনের বড় মাঠটায়। এক কোনায় সেই পুরনো শালগাছটা। শালগাছের শুকনো পাতা উত্তর দক্ষিণের এলোমেলো বাতাসে সরসর করে ঝরছে। বিকেল ফুরিয়ে সন্ধে, মস্ত গোল চাঁদ উঠে এলো আকাশে। মশাল জ্বলে উঠেছে এক এক করে। সাঁওতালেরা গান গাইছে ঘিরে ঘিরে। বাঘমুন্ডি গ্রামের সবচেয়ে বেশি বয়সী সুচাঁদ বুড়ি এলো থুরথুরিয়ে। সাথে তার কুচকুচে কালো একটা বেড়াল। বেড়ালটাকে দেখেই পিকুর গা কেমন ছমছম করে উঠল। গল্পের বইতে ডাইনি বুড়িদের কথা অনেক পড়েছে। তাদের সঙ্গে নাকি সবসময় এমনি ধরনের কালো বেড়াল থাকত। সুচাঁদ বুড়িকে দেখেই সেই সব গল্পের কথা মনে হলো পিকুর। মংলি বসেছিল পিকুর পাশে। ফিসফিসিয়ে বলল, বুড়ির কত বয়স কেউ তা বলতে পারে না। সবাই তাকে এইরকমই দেখে আসছে। বুড়ি ঠুকঠুকিয়ে এসে একটা গাছের গুড়িতে বসল। পাশে সেই কুচকুচে কালো বেড়ালটা। মাদলের শব্দ ধীরে ধীরে বাড়ছে। শালের পাতা ঝরঝর করে ঝরছে। সবার মাঝেই কেমন একটা সাড়া পড়ে গেল। মংলি বলল, সর্দার আসছে। সর্দারের হাতে সেই সোনার হাঁস। মশালের আলোতে জ্বলজ্বল করে উঠল। সাঁওতালরা আনন্দের চিৎকার করে উঠল। কোনার শালগাছের কোটরে রাখা হলো সেই সোনার হাঁসটা। ঠিক সেই সময় ঘটল সেই ঘটনাটা। পরপর দুবার গুলির শব্দ। সাঁওতালরা ভয়ে চিৎকার করে ছুটোছুটি করতে লাগল। পিকু দেখল কালো কাপড় জড়ানো দুটো লোক ছুটে এসে সেই শালগাছটার কাছে গেল। কেউ কিছু বোঝার আগেই একজন সোনার হাঁসটা তুলে নিয়ে ছুটে যেতে চাইল। পিকু দেখল সুচাঁদ বুড়ির কালো বেড়ালটা তড়াক করে ঝাঁপিয়ে পড়েছে সেই লোকটার উপর। নখ দিয়ে লোকটার সমস্ত শরীর আঁচড়ে কামড়ে দিচ্ছে। পাশের লোকটা বন্দুকের নল দিয়ে জোরে একটা আঘাত করল বেড়ালটাকে। সেই আঘাতে বেড়ালটা ছিটকে গেল। লোক দুটো সোনার হাঁসটি নিয়ে পালিয়ে গেল শালের জঙ্গলের ভেতরে। গহীন অন্ধকারে মিলিয়ে গেল তারা। পুরো ব্যাপারটাই কেমন ভোজবাজির মতো সকলের চোখের সামনে দিয়ে ঘটে গেল। সর্দার আর্ত চিৎকার করে উঠলেন, এই সোনার হাঁসকে কত কষ্টে আগলে রাখা হয়, দেবতা এমন করে চুরি গেল, এ যে বড্ড অমঙ্গলের কথা। সবাই চুপ হয়ে আছে। একটা সুন্দর উৎসব চোখের সামনেই কেমন তছনছ হয়ে গেল। সুচাঁদ বুড়ি মরা বেড়ালটাকে বুকের কাছে জাপটে ধরে বিড়বিড় করে কি যেন বলছে। বন্দুকের নলের আঘাতে থেঁতলে গেছে বেড়ালটার মাথাটা। পিকুর কাছে পুরো ব্যাপারটা খুব খারাপ লাগছিল। এমন একটা দুর্ঘটনা যে ঘটে যাবে তা কে ভাবতে পেরেছিল। সর্দার মাথা নিচু করে বসে আছেন। মশালের নিবু নিবু আলোতে পিকু দেখল সর্দারের চোখে পানি চিকচিক করছে। কয়েকটা রাত চড়া পাখি শুধু একটানা করুণ সুরে ডেকে চলল। আবার সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ, আবার গাছপালার গন্ধ, উড়ন্ত বনমোরগের পালকে রোদের ঝলকানি।
বাঘমুন্ডি থেকে কাঁকনপুর ফিরল পিকু মন খারাপ করে। সেই সোনার হাঁস চুরির ঘটনাটিকে মন থেকে কোনো মতেই মুছে ফেলতে পারছে না। সন্ধ্যাবেলায় পিকু তার আব্বার সঙ্গে হাঁটতে গেল। ছোট্ট জায়গা কাঁকনপুর, কোথায় বা যাওয়া যায়। হাঁটতে হাঁটতে ক্যানারি সাহেবের বাড়ির কাছাকাছি চলে এলো তারা। লোহার মস্ত একটা গেট, একজন লোক পাহারা দিচ্ছে। সাহেব আছে নাকি? না, নেই, সাহেব কারোর সঙ্গে দেখা করেন না। লোকটার নির্লিপ্ত উত্তর। লোকটা ভারী অভদ্র তো। এমন সময় বারান্দায় দেখা গেল ক্যানারি সাহেবকে। আরে চৌধুরী সাহেব জি, আসুন আসুন। আপনি এদিকে? আরে পিকুও সাথে আছে দেখছি। সাহেব নিজ হাতেই গেট খুলে দিলেন। এদিকে হাঁটতে এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করেই যাই। ভালোই হলো, আজ আপনাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ঘুম পাড়ানি গান শোনাব। চমৎকার একটা লং প্লেইং রেকর্ড আছে আমার কাছে। আমি তো হলপ করে বলতে পারি আপনার ছেলের এই গানগুলো খুব ভালো লাগবে। যেসব ছেলে মেয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের জন্য এইসব গান। আপনি কি করে জানলেন আমি স্বপ্ন দেখতে ভালোবাসি? ও আমি চোখ দেখলেই টের পেয়ে যাই। ছিমছাম একটা ঘর, মৃদু নীল আলো জ্বলছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশের ঘুম পাড়ানি গানের রেকর্ড চালিয়ে দিলেন ক্যানারি সাহেব। মুহূর্তেই ঘরটা মায়াবী সুরের দোলায় ভেসে যেতে লাগল। ঘরটা যেন জাহাজ হয়ে সুরের সমুদ্রে ভাসছে। পিকুর কানে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ল। গানের কথাগুলো কি সুন্দর। ক্যানারি সাহেব বসেছেন পিকুর সামনাসামনি। গানের কথাগুলো তার ছবির মতো ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন। এটা নরওয়ের ফিওর্ড ভরা অঞ্চলের ঘুম পাড়ানি গান। নরওয়ের মাছ ধরার হ্রদগুলোকে বলে ফিওর্ড। অসংখ্য ফিওর্ড আছে ও দেশে। ঘাসের বনে ছোট্ট কুটির, দুষ্ট ছেলে ঘুমোয় না। মা বলেন, সোনালি রূপলি মাছের রাজ্যিতে নিয়ে যাব তোকে। ফিওর্ডের অতলে রয়েছে সেই রাজ্যি। লতানো শ্যাওলার ঝাড়ে টাপুস টুপুস করে মাছের দল লাফালাফি করে। সেখানকার আলো অদ্ভুত রকমের। সূর্যের আলো গিয়ে সেখানে পৌঁছায় না। সেই অন্ধকার রাজ্যিতে আছে রাশি রাশি মণিমুক্ত। তারই আলোতে জলজল করে রাজ্যি। মাছকুমারীরা ঝিনুকের নৌকো নিয়ে এদিক সেদিক ভেসে যায়। তুমি ঘুমোও খোকন সোনা, তোমাকে আমি ফিওর্ডের অতলে সেই মাছকুমারীর দেশে নিয়ে যাব। দূরের বনে কোথাও হায়না ডাকছে। সমস্ত কাঁকনপুর সন্ধ্যা হতেই ছমছমে হয়ে যায়। এমনিতেই শহরটা শান্ত আর নিরিবিলি। যেই না ঝুপ করে সন্ধে নামল, অমনি এক ধরনের ছমছমে বাতাস বইতে থাকে সারাটা কাঁকনপুরের ওপর দিয়ে। পিকু ভূগোলের বইতে পড়েছে, সাভানার দীর্ঘ ঘাসের বনে কিংবা প্যাম্পাসের তৃণাঞ্চলে মাঝে মাঝে একরকম অদ্ভুত ধরনের বাতাস বয়ে যায়। সেই বাতাসে মাঠ চড়ায় আর এমনি সব ছোট ছোট পাখিরা টপাটপ মরে যায়। সেই রহস্যময় বাতাসকে ছোট পাখির দল খুব ভয় পায়। ক্যানারি সাহেব পিকুকে নরওয়ের গ্রামাঞ্চল ঘুরিয়ে আনলেন। পিকু যেন এতক্ষণ অনেকটা আচ্ছন্নের মতো ছিল। তুন্দ্রা অঞ্চলের গান শোনে এবার, যেখানে হিমেল বাতাসের সারাক্ষণ মাতামাতি। বলগা হরিণ স্লেজ টেনে নিয়ে যায়। দুষ্ট ছেলেরা না ঘুমালে মায়েরা গানে ওদের ভোলাতে থাকে। ছেলেরা বলে, মা বড্ড শীত করছে। ঘুমো বাছা ঘুমো, আমাদের শিকারীরা গেছেন সিল মারতে। রাশি রাশি সিল দেখা গেছে আমাদের উত্তর সাগরে। সেই সিলের চর্বি দিয়ে আলো জ্বলবে আমাদের ঘরে। সেই সিলের হাড় দিয়ে মাছ ধরার বড়শি বানাবো, আর সেই সিলের চামড়া দিয়ে মাছ ধরার ইয়াক। খোকন সোনা, বলগা হরিণ টানা গাড়িতে উঠো না, ইয়াকে করে ভেসে যেও। দূরে, অনেক দূরের দেশে ভেসে যেও। আমরা তোমাকে কোনো বাধাই দেব না। কে জানে, হয়তো দূরের দেশে চলে যেতে পারবে, এই লোভেই তুন্দ্রার ছেলেমেয়েরা ঘুমিয়ে যায়। গানটার সুর ভারী মিষ্টি, পাইনের বনে ম্যাকপাই পাখিদের শীষের মতো। পিকুর মনে হল তারও বুঝি ঘুম পাচ্ছে।
ক্যানারি সাহেব যেন তার কানের কাছে ফিসফিসিয়ে গল্পগুলো বলে তাকে সম্মোহিত করতে চাইছেন। পিকুর আব্বা আচমকা বলে উঠলেন, চলি ক্যানারি সাহেব, আপনার গানের কালেকশন চমৎকার, মাঝে মাঝে আসব। পিকু তার আব্বার সাথে হেঁটে আসছিল কাঠের বারান্দা দিয়ে। ক্যানারি সাহেবের কুকুরটা গর্জন করছে। বারান্দা দিয়ে হেঁটে আসার সময় জানালা দিয়ে একটা ঘরে অদ্ভুত এক দৃশ্য দেখল পিকু। একটা লোক বিছানায় শুয়ে আছে, তার সারা শরীরে নখের আঁচড়ের দাগ। লোকটা টেবিল থেকে নিয়ে তুলোতে ওষুধ মাখাচ্ছে। সাঁত করে পিকুর মনে হল বাঘমুন্ডির সেই দৃশ্যটার কথা। কালো কাপড়ে জড়ানো একটা লোকের উপর ঝাঁপিয়ে পড়েছে সুচাঁদ বুড়ির হিংস্র কালো কুচকুচে বেড়ালটা। থাবার আঘাতে ক্ষতবিক্ষত করে দিতে চাইছে সেই লোকটাকে। মাথাটা আবার ঝিমঝিম করে উঠল পিকুর। ক্যানারি সাহেব নিজের হাতেই লোহার গেটটা খুলে দিলেন। ল্যাপল্যান্ডের লোকেরা হরিণের হাড় দিয়ে চমৎকার এক ধরনের বাঁশি বানাতে পারে। সেই বাঁশির সুরের রেকর্ড আছে আমার কাছে, ভীষণ দুষ্প্রাপ্য ওগুলো, একদিন শোনাবো আপনাদের। ক্যানারি সাহেব হাসি মুখে একটানা কথা বলেই চলেছেন। পিকু একবার পেছন ফিরে তাকাতে চাইল, জানলা দিয়ে সেই লোকটাকে আরেকবার দেখা যায় কিনা। ক্যানারি সাহেবের একটানা কথা বলে যাওয়ার জন্যে তার হল না। দুজন সাঁওতাল মাদল বাজাতে বাজাতে চলে গেল। ওদের বস্তিতে বোধহয় কোনো উৎসব আছে। মংলি বলেছে রোজ রাতেই নাকি মাদল বাজিয়ে নাচ হয়। ক্যানারি সাহেবের বাসা থেকে বেরিয়ে পিকু একটু গম্ভীর হয়ে গেছে। নখের দাগে আঁচড়ানো লোকটার শরীরের কথা সে কিছুতেই ভুলতে পারছিল না। কাঁকনপুরের আকাশে এখন অনেক তারা, সেই তারার আলোতে পথ চলা যায়। মল্লিক সাহেবের বাড়িটা নানা ফুলের গাছে ভরা, মিষ্টি গন্ধে এখানকার বাতাস ভরে আছে। পিকুদের বাংলোর ঠিক সামনাসামনি মল্লিক সাহেবের বাসা, গেটে লেখা আমলকি হাউস। ও বাড়ির সামনে দিয়ে আসার সময় পিকুর কানে এলো পিয়ানোর টুংটাং শব্দ। মল্লিক সাহেবের ছোট মেয়ে বাজাচ্ছে। তাকে আরও কয়েকদিন পিয়ানো বাজাতে দেখেছে পিকু। বব করা চুল, মিশন স্কুলে ক্লাস 9-এ পড়ে, পিকুর এক ক্লাস নিচে। পিয়ানোর শব্দটা যেন হঠাৎ করে সুরের কয়েকটা পাখি হয়ে পিকুর চারপাশে উঠতে লাগল। আলোর পাখি, নরম পাখি, এইসব পাখি শুধু বুকের ভেতর মিশে থিরথির করে। দারোয়ানটা পিকুদের দেখেই তাড়াতাড়ি দরজা খুলে দিল। মাধবীলতার ঝাড়ের লাল ফুলগুলোকে রাতের অন্ধকারে কেমন কালচে দেখাচ্ছে। মল্লিক বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইল পিকু। আলো জ্বলছে ঘরে। বব করা চুলের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে জানলার পাশে। পিকুর মনে হল আবার যদি এখন পিয়ানো বাজত, আবার যদি আলোর পাখিগুলো উড়ত। সেই দৃশ্যটাকে কোনো মতেই ভুলতে পারছে না পিকু। নখে আঁচড়ানো শরীর, সুচাঁদ বুড়ির কালো বেড়ালটা গড়গড় করতে করতে লাফিয়ে পড়ছে। ক্যানারি সাহেবের বাসায় ওই লোকটা কি করছে? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর ঘুম পাড়ানি গান, ক্যানারি সাহেবের ফিসফিসিয়ে কথা বলা, না, সব কিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে পিকুর মাথায়। আর সে এখন কিছু ভাবতে পারছে না। রাতে তার চমৎকার একটা ঘুম দরকার। পাম গাছের ফাঁক দিয়ে গোল চাঁদ দেখা যাচ্ছে। পিকুর আব্বা এতক্ষণ রেডিওর নব ঘুরিয়ে দূরের কোনো স্টেশন ধরার চেষ্টা করছিলেন। পিকু রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে, মোটেই ঘুম আসছে না। এই পিকু, তোর দাদুর গল্প শুনবি নাকি? দেয়ালে একটা দাদুর ছবি আছে ঝোলানো, কেমন খয়েরি রঙের ডিমের মতো গোল ছবি। আগের দিনের বেশিরভাগ মানুষেরই ছবি ওই রকম। পিকু বুঝল দাদুকে এখন খুব মনে পড়ছে আব্বার। মাঝে মাঝে নিজে থেকেই পিকুকে সামনে বসিয়ে দাদুর গল্প শোনান। বুঝলি পিকু, আমি তখন খুব ছোট। ছোটবেলায় ওর দাদু কেমন দেখতে ছিলেন সেটা মনে মনে একবার ভাববার চেষ্টা করে পিকু। আমরা থাকি দিনাজপুরের বালিয়াডাঙ্গি শহরে। ওখান থেকে তরাই আর ডুয়ার্সের জঙ্গল খুব বেশি দূরে নয়। শীতকালে ভুটানিরা ঝুড়ি ভর্তি কমলা নিয়ে আসত।
কি টসটসে ছিল কমলার কোয়াগুলো। কমলার চামড়া কুচি কুচি করে ছিঁড়ে রোদে শুকিয়ে রাখতাম। তোর দিদা সেগুলো পানের সঙ্গে মিশিয়ে খেত। একবার কি হলো, আব্বাকে এসে কে যেন বলল হাওড়ের কাছে নাকি সারস পাখি দেখা গেছে। হাওড় আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না। আব্বার ছিল শিকারের নেশা। বন্দুক আর সাইকেল নিয়ে তক্ষুনি তিনি ছুটলেন। বেশি দূর যেতে হলো না। নলখাগড়ার বড় ঝোপটার পাশেই দেখলেন দুটো সারস। আব্বাকে দেখেই পতপত করে ডানা মেলে উড়াল দিল সারস দুটো। আব্বা সাইকেল চালিয়ে ওদের পিছু পিছু ছুটলেন। একবার সুযোগ বুঝে গুলি চালালেন। গুলিটা গিয়ে বিঁধল একটা সারসের বাম ডানায়। ডানাটা ভেঙে নেতিয়ে গেল। কি আশ্চর্য, সারসটা তখন এক ডানা দিয়েই খানিকটা কাত হয়ে উঠতে লাগল। একবার ভাবো তো দৃশ্যটা, এমনি করে কদ্দূর উড়ে যাওয়া যায়। একসময় মাঠের উপর মুখ থুবড়ে পড়ল সারসটা। আব্বার কি মনে হলো, অন্য সারসটাকে আর গুলি করলেন না। ডানা ভেঙে সারসটা মাঠে নামতেই হৈ হৈ করতে করতে ছুটে এলো ছেলে মেয়ের দল। সারসটার বিরাট ডানা দুটোকে দুদিক থেকে টেনে মাঠের বুকে হেঁচড়ে নিয়ে চলল। ভাঙা ডানার কোণটা লাল রক্তে ভেসে গেছে। সারস পাখিটা প্রথমে তার ঠোঁট দিয়ে কামড়াতে গিয়েছিল ছেলেদের। এতে ছেলের দল আরো মজা পেয়ে গেল। সারসের ঠোঁট দুটো ফাঁক করে ধরে তাতে কিছু খড় নাড়া ঠেসে দিল। সারসটা তার ঘোলাটে চোখে কেমন অসহায়ের মতো চারদিকে তাকাতে লাগল। ছেলের দল উল্লাসের চিৎকার করতে করতে সেই আহত সারসটাকে নিয়ে মাঠের উপর দিয়ে ছুটল। সঙ্গী সারসটা তখনও মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে। আব্বা সাইকেলে ঠেস দিয়ে চুপচাপ শুধু দাঁড়িয়ে রইলেন। পিকুর আব্বা গল্পটা শেষ করে একটা সিগারেট ধরালেন। রান্নাঘর থেকে ডালের ফোড়ন দেওয়ার গন্ধ আসছে। সাদা জুঁই ফুলের মতো ভাত, ধোঁয়া উঠছে ডালের বাটি থেকে। বাবুর্চি এক ধরনের টক স্বাদের পাতা কুচি কুচি করে কেটে ডালে দিয়েছে। তাতে ডালের গন্ধ আরো চমৎকার হয়েছে। বাবুর্চিটা নাকি আগে আরাকানের জঙ্গলে বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সাথে ছিল। তার ভেটকি মাছের ফ্রাই খেয়ে এক মেজর তো তাকে ইংল্যান্ডেই নিয়ে যেতে চেয়েছিল। পিকুর বেশ লাগে বাবুর্চিটার গল্প শুনতে। যুদ্ধের সেই দিনগুলোর কথা বলতে বলতে আনমনা হয়ে যায় বুড়ো বাবুর্চি। পিকু বিছানায় কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মোটেই ঘুম আসছে না। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। ক্যানারি সাহেবের বাড়িটা তার কাছে খুব রহস্যময় লেগেছে। নখে আঁচড়ানো সেই লোকটা। সেই বাড়িতে আরও রহস্য ঘিরে আছে বলেই পিকুর ধারণা। ও একটুতেই চট করে অনেক কিছু বুঝতে পারে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিকু কেমন করে যেন টের পেয়ে যায়। কোথাও কোনো রহস্য থাকলেই সেটা তার মনকে টানতে থাকে। অশান্ত হয়ে থাকে তার মন। ড্রয়ার খুলে ছুরি আর টর্চটা বের করে নিল। তারপর দরজাটা খুলে চুপিসারে বেরিয়ে এলো। কেউ কোথাও নেই। সবাই যার যার ঘরে ঘুমুচ্ছে। কলঘরের পেছন দিয়ে বাইরে যাবার একটা রাস্তা আছে। পা টিপে টিপে কাঠের বারান্দাটা পেরিয়ে এলো পিকু। অর্কিডের ঝাড় দুলছে। আস্তে আস্তে বাংলোর পেছনে এলো পিকু। কাঁকনপুর শুনশান। পাশের ছাতিম গাছ থেকে পেঁচা ডেকে উঠল বৃষ্টি সুরে। পেঁচার ডাক এমন হঠাৎ শুনলে বুকে ধক করে এসে লাগে। পিকু একটা ঢিল তুলে ছুঁড়ে মারল ছাতিম গাছটার দিকে। কয়েকটা পাখি ডানা ঝাপটে উড়ে গেল। পিকু আস্তে আস্তে এগুতে লাগলো ক্যানারি সাহেবের বাড়ির দিকে। রাতটা কি ঘন। খানিক হাঁটতেই কিসের সঙ্গে যেন হোঁচট খেল পিকু। টর্চটা জ্বলতেই চমকে উঠল সে। একটা মানুষের বাচ্চার মাথার খুলি। সেই নিকষ রাতে কাঁকনপুরের নিঝুম এক মাঠের মাঝে পায়ের কাছে মানুষের মাথার খুলি রেখে দাঁড়িয়ে থাকতে থাকতে পিকুর সমস্ত শরীরটা কাঁটা দিয়ে উঠল। আর ঠিক সেই সময় কোনার পাকুড় গাছটা থেকে কয়েকটা শকুনের বাচ্চা মানুষের ছোট ছেলের মতো কাঁদতে লাগল। পিকু প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে
ছুরির বাটটাকে শক্ত করে ধরল। হাতির দাঁতের তৈরি বাট, তার উপর আবার কারুকাজ করা। অন্ধকারটা এখন চোখের কাছে সয়ে আসছে। পিকু এগিয়ে চলল ক্যানারি সাহেবের বাড়ির দিকে। বাড়িটার পেছনে পাঁচিল। পিকু একটা গাছের ডাল ধরে অনায়াসে উঠে গেল পাঁচিলটার ওপর। তারপরেই ঝুপ করে নেমে পড়ল নরম মাটিতে। ক্যানারি সাহেবের কুকুরটা এখন দেখতে না পেলেই হয়। আশ্চর্য, পিকুর কাছে এখন একটুও ভয় লাগছে না। এই একটা ব্যাপার দেখেছে পিকু, যখন খুব বিপদের বা কোনো রহস্যময় ঘটনার মুখোমুখি এসে দাঁড়ায়, তখন কোত্থেকে যেন অদ্ভুত এক ধরনের সাহস অনুভব করে সে। বাড়িটার কোণার ঘরটায় আলো জ্বলছে। পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল পিকু। ঘরের ভেতর থেকে কয়েকজন লোকের চাপা কথা বলার শব্দ শোনা যাচ্ছে। জানলার কাছে এগিয়ে গেল পিকু। আস্তে সরে এসে তাকালো ভেতরের দিকে। 4 জন লোক বসে আছে, ক্যানারি সাহেব মাঝখানে। টেবিলের উপর অনেকগুলো বিচিত্র ধরনের মূর্তি। অবাক বিস্ময়ে সেগুলো দেখতে লাগল পিকু। খুব প্রাচীন মনে হচ্ছে মূর্তিগুলো। মিউজিয়ামে এই ধরনের অনেক মূর্তি কাঁচের শোকেসে সাজিয়ে রাখতে দেখেছে সে। হঠাৎ একটা মূর্তির ওপর চোখ থমকে গেল পিকুর। বাঘমুন্ডি গ্রামের সেই সোনার হাঁসটা জলজল করছে। সাঁওতাল সর্দার যেটাকে সারা বছর আগলে রাখতেন, সেই সোনার হাঁসটা এখন ক্যানারি সাহেবের মেহগনি কাঠের টেবিলে। সাহেব যেন মূর্তিগুলোর বিভিন্ন ব্যাখ্যা করছেন অন্য লোকগুলোর কাছে। আবছা কথাবার্তা শুনে পিকুর অন্তত তাই মনে হল। হঠাৎ কালো ভেলভেটের পর্দাটা সরিয়ে যে লোকটা ঘরের মধ্যে ঢুকল, তাকে দেখেই দারুণ রকম চমকে উঠল পিকু। ট্রেনের সেই লোকটা, নিকি বুড়োর গল্প বলেছিল যে, সেই অদ্ভুত চাউনি, বরফের ছুরির মতো। লোকটার হাতে একটা লাল পাথরের তৈরি ড্রাগনের মূর্তি। আলো যেন ছিটকে আসছে মূর্তিটা থেকে, এত চকচকে। খুব দামি পাথর হবে বোধহয়। ক্যানারি সাহেবের উৎফুল্ল গলা শুনতে পেল পিকু। আমাদের এবারের চালানটা বিরাট হবে। কুকুরটার চাপা ডাক শুনতে পেল পিকু। আস্তে করে গাছের একটা ডাল ধরে পাঁচিলে উঠে এলো সে। তারপরই ক্ষিপ্র গতিতে নেমে গেল পাশের ঝোপঝাড়ের ভেতর। কি একটা প্রাণী যেন সরসরিয়ে চলে গেল পাশ থেকে। দূরের বনে হায়না ডাকছে। বাঘ নেমেছে বোধহয়। কাঁকনপুরের এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে পিকুর কাছে এখন আর মোটেও ভয় লাগছে না। তার কাছে যেন এক বিরাট রহস্যের জট খুলে গেছে। এখন সে পুরো ব্যাপারটাকেই এক এক করে মিলিয়ে নিতে পারছে। ঘোলা স্রোত স্বচ্ছ আর টলটলে হয়ে আসছে। ক্যানারি সাহেব তাহলে মূর্তি পাচার করে, ছেলে ধরার ব্যবসা চালায়, আর লোকেদের শোনায় স্ক্যান্ডিনেভিয়ান দেশের ঘুম পাড়ানি গান, ল্যাপল্যান্ডের হরিণের হাড়ের তৈরি বাঁশির মায়াবী সুর, তাহিতি দ্বীপের মন উতল করা গান, নিগ্রো মাঝিদের আর্তনাদ ভরা করুণ সুর। মানুষ কত বিচিত্রই না হয়। ভাবতে ভাবতে পিকু পা চালিয়ে এগোতে লাগল তাদের বাংলোর দিকে। মল্লিকদের বাড়ির সামনে এসে একবার শুনে মনে হল পিয়ানোর মিষ্টি টুংটাঙের কথা। কাঁকনপুর থানার বড় দারোগা পিকুর সব কথা মন দিয়ে শুনলেন। ছেলেটাকে তার কাছে বেশ বুদ্ধিমান মনে হল। আশেপাশের অনেকগুলো সাঁওতাল গ্রাম থেকে নানা ধরনের পুরনো মূর্তি চুরি যাওয়ার খবর তিনি আগেও পেয়েছেন। সাঁওতালদের কাছে নানা দুষ্প্রাপ্য মূর্তি থাকে। এর কিছু পরেই ক্যানারি সাহেবের বাড়িটি ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে। প্রচুর মূর্তি পাওয়া গেল বিভিন্ন ঘর থেকে। সমস্ত কাঁকনপুরে যেন সাড়া পড়ে গেল। মূর্তি পাচারকারী এত বড় দলের সন্ধান এর আগে আর পাওয়া যায়নি। শহর থেকে ট্রেনে করে খবরের কাগজের রিপোর্টাররা এলেন। বিভিন্ন পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হলো কাঁকনপুরের মূর্তি রহস্যের কথা। পিকুর সাক্ষাৎকার আর ছবি ছাপা হলো কাগজে কাগজে। অল্প সময়েই খুব বিখ্যাত হয়ে উঠল কাঁকনপুর মিশন স্কুলের ক্লাস 10-এর ছাত্র পিকু। পিকু অবশ্য নিজে বুঝতে পারছিল না পুরো ব্যাপারটায় তার কৃতিত্ব কতটুকু।
সেই রাতের অভিযানটাই তাকে এমন বিখ্যাত করে ফেলেছে। বাঘমুন্ডি গ্রামের সাঁওতালদের সর্দার এসে সোনার হাঁসের মূর্তিটা নিয়ে গেছে। মংলি ভীষণ খুশি। পিকুকে মংলি তাদের গ্রামে নিয়ে গিয়েছিল। সাঁওতালরা এখন তাই মংলিকে খুব খাতির করে। পিকুর আব্বা তো সব দেখে শুনে অবাক। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছে। তার অমন শান্ত ছেলে পিকু যে এমন একটা কাণ্ড করে বসবে তা তিনি ভাবতেই পারেননি। মল্লিক সাহেব আগে মিলিটারি অফিসার ছিলেন। পিকুর কথা শুনে তাকে নিমন্ত্রণ করলেন। মল্লিক সাহেবের লোক এসে জানিয়ে গেল দুপুরবেলায় মল্লিক সাহেব তার জন্য অপেক্ষা করবেন। কি বিশাল বাড়ি মল্লিক সাহেবের! কাকুনপুরে অবসর জীবন কাটাচ্ছেন। পিকুকে দেখেই বললেন, ব্রেভ ইয়াং ম্যান, তুমি আমাদের ছোট্ট কাকুনপুরকে একেবারে বিখ্যাত করে দিলে হে। ক্যানারি সাহেব যেমন মারাত্মক লোক তা কে ভাবতে পেরেছিল? আমার অবশ্য লোকটাকে কখনো খুব পছন্দ হতো না। মল্লিক সাহেবের বব করা চুলের ছোট মেয়েটা অবাক হয়ে সব কথা শুনছিল। বাপি, লোকটার কাছে অনেক রেকর্ড ছিল। আমাকে একদিন বলেছিল চার্চ মিউজিক শোনাবে। জার্মানির বাক নাকি অনেকগুলো চার্চ সঙ্গীত তৈরি করে গেছেন। সেগুলো শুনলে নাকি মন পবিত্র হয়, মন আর মলিন থাকে না। পিকুর দিকে তাকিয়ে সে বলল, সে রাতে আপনার যেতে একটুও ভয় করল না? পিকু মাথা নিচু করে খেতে লাগল। বুঝলে, দেশের শত্রু এরা। আমাদের কত ঐতিহ্য আর সম্পদ এমনি করে বিদেশে পাচার করে দিচ্ছে। বাপি, আমরা রোববার যে পিকনিকে যাব তাতে পিকুকে আসতে বলো না? মল্লিক সাহেবের ছোট মেয়ের গলায় আবদার। অবশ্যই অবশ্যই যাবে তুমি। ভোরবেলা, রোববার ভোরবেলায় রেডি থেকো। আমরা যাওয়ার সময় তোমাকে তুলে নিয়ে যাব। চলে আসার সময় মল্লিক সাহেবের ছোট মেয়ের টুম্পা বলল, তুমি পিয়ানো বাজাতে পারো? পিকু শুধু বলল, না, আমি পারি। টুম্পার মুখে চাপা আনন্দ। এতক্ষণে যেন জব্দ করতে পেরেছে পিকুকে। শুনেছি, আমার খুব ভালো লাগে। কাকুনপুরের আমলকি হাউসের আম গাছগুলোর পাতা কাঁপল বাতাসে। রোববার খুব ভোরে রেডি হয়ে থাকবে। তুমি আবার ঘুম কাতুরে না তো? মোটেই না, দেখা যাবে। রোববার খুব ভোরেই মল্লিক সাহেবের গাড়ি এসে হর্ন দিল। পিকু বারান্দাতেই দাঁড়িয়েছিল। নীল রঙের চমৎকার একটা গেঞ্জি পরেছে। খুব স্মার্ট লাগছিল পিকুকে। মল্লিক সাহেব পিকুকে দেখেই বললেন, গুড বয়, আমার পাশে এসে বসো। মল্লিক সাহেব নিজেই গাড়ি চালাচ্ছেন। অল্প কয়েকজন লোক গাড়িতে। প্রায় রবিবারই পরিবারের লোকেদের নিয়ে বনে পাহাড়ে চলে যান তিনি। ঝরঝরে একটা দিন কাটিয়ে আসেন। গাড়ি চলেছে সাঁই সাঁই করে। টুম্পার বব করা চুল বাতাসে উঠছে। একটা চমৎকার জায়গা দেখে গাড়িটা থামালেন মল্লিক সাহেব। ঝরঝর করে একটা ঝর্ণা বয়ে চলেছে, দেবদারু গাছের সারি। সবাই গাড়ি থেকে হৈ হৈ করতে করতে নেমে এলো। পলাশ ফুলের মতো রোদ তখন চারদিকে। সবাই মাঠে বসে ডিমের খোসা ভেঙে খেল। বাবুর্চি মগ ভর্তি চা দিয়ে গেল। খুব ভালো লাগছে পিকুর। একটা সোনালি দিন কাটিয়ে আবার কাকনপুরের দিকে রওনা দিল সবাই। পিকুর আব্বার আবার বদলির চিঠি এসেছে। শান্ত নিরিবিলি কাকনপুরের দিনগুলোও শেষ হয়ে গেল। শীতের এক সকালে মালপত্র গোছগাছ করে স্টেশনে চলে এলো পিকু তার আব্বার সাথে। বাংলো বাড়িটা ছেড়ে আসার সময় বুকের ভেতরটা কেমন টনটন করে উঠেছিল পিকুর। এই মাধবীলতার ঝাড়, টুকটুকে লাল ফুল, বেতস ঝোপে ডাহুকের বাচ্চা, মাঠ চড়াইদের হুটোহুটি, সরল গাছের নতুন পাতা, বারান্দায় ঝোলানো টবে অর্কিডের ঝাড়, এসব কিছু ছেড়ে আসতে তার বেশ খারাপ লাগছিল। কোথাও বেশি দিন থাকতে পারে না। আব্বার সাথে বুনো হাঁসের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু ভেসে যায়। কোথাও যেন মায়া জমতে পারে না। এই ভালো ভেসে ভেসে চলা। কত লোকের সঙ্গে পরিচয় হয়, কত নতুন মুখ, কত গল্প, কত কাহিনী। কাকুনপুরের স্টেশন মাস্টার তাদের দেখেই চিনতে পারলেন। চলে যাচ্ছেন বুঝি স্যার? আমারও বদলির অর্ডার হয়ে এলো বলে। শীতের সকালের কুয়াশা ফিকে হয়ে আসছে। ট্রেন ছাড়ার ঘণ্টা বেজে উঠল।
জানলা দিয়ে পিকু দেখল কাকুনপুর স্টেশনে দাঁড়িয়ে আছে মংলি। পিকু চিৎকার করে উঠল। ট্রেন তখন আস্তে আস্তে চলা শুরু করেছে। মংলি ছুটে আসছে। পিকুর মনে হল মংলির মুখটা যেন মিলিয়ে গেল। সেখানে ভাসছে কাটিহারের অজয়। অজয় তাকে রোজ সকালে নদীর ধারে বেড়াতে নিয়ে যেত। পিকু দেখল অজয়ের মুখটাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শিউলিডাঙ্গার হাসুকে দেখতে পেল সে। গাছের উপর তরতরিয়ে উঠে শালিকের নরম বাচ্চা পেড়ে দিত যে, যেন বলছে, পিকু, মধুখালীর মাঠে যাবি? পিকু যেন দেখতে পেল সুন্দরবনের সিধু বাউলির ছেলে তাকে নিয়ে যাচ্ছে হেঁতাল ঝোপের কাছে। সেখানে একটা বাঘে খাওয়া হরিণের শরীরের কিছু অংশ পড়ে আছে। পিকু যেন দেখল টুম্পা পিয়ানো বাজাচ্ছে টুংটাং করে। মংলি হলুদ পাখির পালক হাতে নিয়ে বাংলোর সিঁড়িতে মুখ কালো করে বসে আছে। চোখে জল এসে গেল পিকুর। ট্রেন তখন সাঁই সাঁই করে ছুটে চলছে। কু ঝিকঝিক, কু ঝিকঝিক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আলী ইমামের লেখা অপারেশন কাকুনপুর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।